ইস্যু নৈতিক ইস্যু নিয়ে পলিটিক্স হওয়াই উচিত, কিন্তু আমরা অনেকে খারাপ ভাবে বলে আপনি তো এটা নিয়ে রাজনীতি করছেন। উত্তর হচ্ছে গণতান্ত্রিক দেশে সবকিছু নিয়ে রাজনীতি হতে হবে। সংস্কার খুবই দরকারি জিনিস, এনসিপি সংস্কার নিয়ে রাজনীতি করেছেন, ইটস পজিটিভ। আমি এটা কলাম লিখেছিলাম যে আপনার চিন্তাটাকে পলিটিক্যাল এজেন্ডায় পরিণত করা হচ্ছে পলিটিক্সের কাজ, নাহলে আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে সাস্টেইন করবেন না। জাতীয় পার্টি নিয়ে রাজনীতিটা বিএনপি করছে, ট্রু, জামাত করছে না, এনসিপি করছে না। একটা উদাহরণ দিই, জামাতের উদাহরণটা বেশি ভালোভাবে ফিট করবে। আচ্ছা, মানে মজাটা এই জায়গায়, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করার জন্য হাসরাত আব্দুল্লাহ আসলেন, পরে এনসিপি গেল, জামাতও গেল। জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে অফিসিয়াল কোনো অবস্থান নেয়নি, ওনাদের নেতারা গেছেন। আমি একজনের কথা মনে করতে পারি, পরে শাহবাগে যে জামায়াত হলো সেখানে জামাত শিবির গেল, স্লোগানও দিল। সেই জামায়াতে ইসলামী জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য অফিসিয়াল স্টেটমেন্ট দুদিন পর জনাব তাহেরকে, এমনকি ডক্টর ইউনূসের সাথে উনি যখন সাক্ষাৎ করতে গেলেন সেখানে অফিসিয়ালি বলে আসলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টি কোলাবোরেটর, জাতীয় পার্টি কিন্তু অ্যাক্টর না, মেল অ্যাক্টর কে? আওয়ামী লীগ। জাতীয় পার্টির পাপ আছে? জাতীয় পার্টির পাপ কি আওয়ামী লীগের চাইতে বেশি? নো ওয়ে। জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ব্যাপারে অবস্থান নেয় নাই অফিসিয়ালি, কারণ ওনাদের একজন নেতা শফিকুল ইসলাম মাসুদ, আমি নামই বলছি, উনি বলছেন যে আমার দলের অবস্থান না, আমি আমার নিজের আগ্রহে এখানে এসেছি। ওনার ওই ছবি মিডিয়াতে ছড়িয়েছে। তো সেই দলটাই জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এত মরিয়া হয়ে গেল কেন? অথবা আওয়ামী লীগের সাথে তার সব দোসরকে আপনি এক প্যাকেজেই তো নিষিদ্ধ করার দাবি তুলতে পারতেন, তোলেন নাই কেন? তার মানে নতুন একটা পলিটিক্যাল বাস্তবতা তৈরি হয়েছে। প্রসঙ্গে আসি, আমার ধারণা জামায়াতে ইসলামী আসলে মাঠে একটা এজেন্ডা রাখতে চায়, যেটা পাভেল ভাই বলছেন, উইচ ইজ রাইট, যে কর্মীদেরকে চাঙ্গা রাখা। একই সাথে সম্ভবত দীর্ঘদিন বিএনপিকেও এই এজেন্ডাতে ব্যস্ত রাখা হয়েছিল, বিএনপিও অনেক ক্ষেত্রে এগুলোর সাথে জড়িয়েছিল, সেটা একটা। এবং আরেকটা ইস্যু আছে বলে আমার মনে হয়, সেটা হলো একটা আন্দোলন। বলেছেন যে ওনাদের যে প্রমিস গুলো আছে সেগুলো ওনারা সঠিকভাবে সার্ভ করবেন। যখন নির্বাচনের টাইম নিয়ে গত 2-3 মাসে ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওনারা বলেছেন, এটা রেকর্ডে আছে, মিডিয়া রেকর্ডে আছে। জাহাঙ্গীর আলম সাহেবকে পুলিশ রিফর্মস নিয়ে যখন কথা বলা হয়েছে তখন উনি এটার সঠিক উত্তর অনেক জায়গায় উনি ক্লিয়ার উত্তর দিতে পারেন নাই, কিন্তু উনি বলেছেন আপনাদের চিন্তা করতে হবে, এটা হয়ে যাবে। ফজল কবির সাহেব বলেছেন নির্বাচনের প্রয়োজন আছে, তাছাড়া ইনভেস্টমেন্ট আসবে, এটা সুন্দর করেই বলেছেন। তবে যখন ওনাকে পুশ করা হয়েছে মিডিয়া থেকে যে নির্বাচন হবে কিনা, উনি ওইটার কোনো উত্তর দেন নাই। এই জিনিসগুলো, যেমন মনে করেন প্রত্যেকটি উত্তর আজাদ ভাইয়ের কাছ থেকে যেমন আসে যে না নির্বাচন হচ্ছে, তো ওনারা সবাই যদি এভাবে শক্তভাবে বলতেন আরো ভালো হতো। আমি নিন্দার জন্য বলিনি, আমি সিচুয়েশনটা বলছি। আমি এটা বলিনি যে কে দোষর কে দোষর, আমি বলেছি জনগণের ভেতরে এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা ছোট হলেও আশঙ্কা থাকবে। আমাদের সবার একটা দায়িত্ব আছে জনগণের ভেতর থেকে এই প্রশ্নটা যেন আর না থাকে জনগণের ভেতরে। এক আওয়াজে সবাই পরিষ্কার নির্বাচন হচ্ছে, এখন নির্বাচনের জন্য রেডি হন। এই যে যেমন ডক্টর জাহিদ ভাই মাত্র একটু আগে বললেন যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে আপনারা পুরো দেশকে মাতিয়ে দিয়েছিলেন, মিডিয়া ফোকাস ওই জায়গাটায় ছিল। আজকে জাতীয় নির্বাচন মাত্র 2 মাস বাকি, এখনো জনগণের ভেতরে এই প্রশ্ন কেন? এই যে জাতীয় পার্টি নিয়ে যে আলোচনাটা, সেখানে ঝগড়ার কিছু নাই ভাই। জাতীয় পার্টি এখানে আপনার ডক্টর জাহিদ ভাই বললেন যে কে নিষিদ্ধ চায় নাই। আমি আইসিটিতে যে মামলা করেছি, কমপ্লেন ফাইল করেছি জাতীয় পার্টি এবং বাকি সবগুলো যতগুলো হাসিনার ছিল, হাসিনার সাথে যতগুলো দল ছিল, এদের সবাইকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমি অফিসিয়ালি কমপ্লেন ফাইল করেছি। কিন্তু অফিসিয়ালি কমপ্লেন ফাইল করেছি সেটা ঠিক আছে, আমরা আইনের সুব্যবহার সুব্যবস্থা দেখতে চাই। এবং আরেকটা জিনিস ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যদি সামনে আসলেই বহুদলীয় রাজনীতি এবং সঠিক ডেমোক্রেটিক প্র্যাকটিস দেখতে চাই, তাহলে ও এটা করেছে দলই বাতিল করে দাও, ও এটা করেছে দলই বাতিল করে দাও, এই প্র্যাকটিসগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আওয়ামী লীগ সেপারেট কেস ছিল, তাদের জন্য আইনি বিচার সেপারেট প্রক্রিয়া। আওয়ামী লীগের সাথে বাকি যে 13 দল ছিল তাদের আসলে বাকি এই টেবিলে সবাই রাজনৈতিক সচেতন লোক। আমাকে একজন বলেন তো এই টেবিলে 13টা দলের নাম পুরো বলতে পারবে? একজন বলেন ভাই। না, তাইলে মানে যারা আসলে অ্যাকচুয়ালি ওই দলের নাম নিয়ে বা কিছু করে দুষ্কৃতি করেছে তাদের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে যেমন তাহসিন একজন তরুণ উদীয়মান এবং সামনে ওনার অনেক ব্রাইট ফিউচার, আমরা সবাই ওনাকে অনেক আদর করি, স্নেহ করি, ওনার অনেক ব্রাইট ফিউচার। উনি একটা কথা বললেন যে মেম্বার সেক্রেটারি টপ যারা লিডার, যারা অনেকেই গণ অধিকার পরিষদের যেখান থেকে উত্থান ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, টপ লিডারদের অনেকেই সেই জায়গাতে আমাদের মধ্যে ব্যক্তিগত ভালো আলাপ আলোচনা, বোঝাপড়া আছে, রাস্তাঘাটে দেখা হলে যেখানে দেখা হয় ইনফর্মালি ফর্মালি অনেক আলাপ আলোচনা করি। তো সেই জায়গা থেকে আসলে আলাপ আলোচনা হচ্ছিল যে যেহেতু মানুষ একটা অল্টারনেটিভ রাজনীতি চায় এবং আমরা প্রকৃত অর্থে 2021 সালে যখন গণ অধিকার পরিষদের আমরা আত্মপ্রকাশ করি, সেই সময় আমরা বলেছিলাম যে দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত রাজনীতির পরিবর্তনে আমরা বাংলাদেশের মানুষের সামনে একটা নতুন স্বপ্নের দিশা নিয়ে হাজির হয়েছি এবং আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো রাজনীতির পরিবর্তন চাই। আজকে যে ধরেন ঐক্যমত্য কমিশনে আলোচনা করে বাস্তবায়ন হচ্ছে যে কেউ
দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটি কিন্তু আমাদের দলের 21 দফা কর্মসূচির মধ্যে ছিল। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, যদিও এটা বেগম খালেদা জিয়া 2016 সালে ঘোষণা করেছিলেন ওনাদের ভিশন 2031 সম্ভবত। তো যাই হোক, সেটা ধরেন আমরা একটা নবীন দল হিসেবে আমরাও কিন্তু 21 সালের 21 দফা কর্মসূচিতে বলেছিলাম একটা ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য এই ডাবল চেম্বার পার্লামেন্ট এবং এই পিয়ার আপার হাউস অন্তত পিয়ার হতে পারে। এই ধরনের সংস্কারগুলো কিন্তু আমরা আসলে বাস্তবতা নিরিখে একেবারে একটা নিম্নবিত্ত পরিবারের সন্তান এবং সমাজের বাস্তবতা দেখে আমরা এটা বুঝতে পেরেছি যে এই পরিবর্তনগুলো না হলে এই দেশকে আসলে যেভাবে আমরা দেখতে চাই সেটি কখনোই সম্ভব নয়। এবং একটা বাস্তবতা দেখেন, আমাদের দেশের বেশিরভাগই এমপি মন্ত্রী তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন কিন্তু সব বাইরে সেটেল। কাজী এই দেশের বাতাসে আপনার এই সীসার পরিমাণ কি, কিংবা এই দেশের আমরা যে এই পোলট্রির মুরগি খাচ্ছি কিংবা মাছ খাচ্ছি, ওই মাছে যে ক্ষতিকর ক্রোমিয়াম কিংবা সীসা দস্তা ওই যে ফিডের মাধ্যমে যাচ্ছে এবং সেটা আমাদের শরীরে যে আমাদের ড্যামেজ করতেছে, এইগুলো নিয়ে এই দেশের রাজনীতির খুব বেশি চিন্তা নেই, কারণ তাদের সব তো বাইরে সেটেল। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে এইখান থেকে যারা রাজনীতি করবে তাদেরই আসলে নেতৃত্ব আসা দরকার। এবং নেতৃত্ব করি নূর সাহেব যেটা বলছিলেন যে 31 দফা কিন্তু তার অংশীদারিত্ব কিন্তু তার দলেরও আছে, তারও আছে। তো 31 দফা বাস্তবায়নের স্বার্থে তার তো পথ ভিন্ন হওয়ার সুযোগ নেই, এবং এটা উনি নিজেও খুব ভালো করে জানেন যে আমাদের দলের শীর্ষ পর্যায় থেকে কিন্তু জাতীয় সরকারের কমিটমেন্ট থেকে তারা কিন্তু বিচ্যুত হননি। এবং সেখানে আগ বাড়িয়ে কথাটি বলা হয়েছে যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা একটা জাতীয় সরকারের মধ্য দিয়ে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্বটি পালন করতে চাই। কারণ আমরা মনে করি যে এখনকার চ্যালেঞ্জ যতটা সরকার পরিচালনা করার ক্ষেত্রে ফেব্রুয়ারি পরবর্তী চ্যালেঞ্জটা কিন্তু তার চাইতে কম হবে না, বরং অনেক বেশি ব্যাপকতর হবে। এখানে আরো কয়েকটি বিষয় রয়েছে যে আপনি নিজেও জানেন যে আমরা প্রায় 70-এর কাছাকাছি আসন এখনো পর্যন্ত অমীমাংসিত রেখেছি বলবো না, এটা সুনির্দিষ্টভাবে আমাদের জোট সঙ্গীদেরকে তাদেরকে অ্যাকোমোডেট করবার জন্য, তাদের জন্য একটা আলোচনার মাধ্যমে কিভাবে একটা জোটবদ্ধ নির্বাচনের দিকে যাওয়া যায় সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই জায়গাগুলো শূন্যতায় জায়গায় আছে। এবং সেটা আমার মনে হয় যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন তারাও জানেন এবং অন্যরা যারা আছেন তারাও জানেন, কারণ এই আলোচনাটা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ধরো এই ধরনের আলোচনা চলে, এটি বাংলাদেশের রাজনীতিতে আছে আর কি প্রচলিত জায়গাতে। আর বাকি কথাগুলো যেটা আছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির সাথে বিএনপির এই জায়গায় নমনীয়তার যে বিষয়টিকে ইঙ্গিত করার চেষ্টা হয়েছে, আমার মনে হয় যে এই জায়গাতে আমার একটু রেসপন্ড করা দরকার। আমরা কিন্তু খুব ভালো করে জানি যে আওয়ামী সরকারকে যে 14, 18 এবং 24 নির্বাচনে বৈধতা দেয়া শুধু না, বলতে গেলে বাংলাদেশে বিএনপিকে ক্রমাগতভাবে নির্যাতনের ক্ষেত্রে একটা অন্যতম অস্ত্র হিসেবে সহযোগী দল হিসেবে জাতীয় পার্টির যে অবস্থানটাকে বিএনপি কখনোই কিন্তু ভুলে যাওয়ার জায়গা থেকে দেখে না। এবং নির্বাচন এবং তার সাথে সাথে সংসদকে কলুষিত করবার কাজটি যারা করেছেন, গৃহপালিত বিরোধী দল নামের একটা কলঙ্কিত শব্দকে যারা রাজনীতিতে আমদানি করেছেন, যারা ভিন্ন দেশের একজন পররাষ্ট্র সচিবের অঙ্গুলি হেলনে রাজনীতির সিদ্ধান্তকে পরিবর্তন করে, রাজনৈতিক যতই মত পার্থক্য থাকুক, যতই মত ভিন্নতা থাকুক, তারা কিন্তু পরস্পর পাশাপাশি বসেছে, কিন্তু কেউ বলেনি যে কেন এখানে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। এই দাবি কেউ তোলেনি। এখন তুলছে, অনেকেই তুলছে, ভাবছি তাদের হয়তো নিজস্ব কোনো চিন্তা ভাবনা থেকে তারা বলতে পারে যে কেন জাতীয় পার্টিকে নির্বাচন কমিশন ডাকছে না। যেমন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা একান্তই তাদের সিদ্ধান্ত, তারা সিদ্ধান্ত নেবে তারা কাকে কখন ডাকবে কিংবা ডাকবে না। কিন্তু আমরা যতটুকু দেখেছি যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে ক্লাস্টার হিসেবে ডেকেছে, একটা গ্রুপ অংশ হিসেবে ডেকেছে। এখন রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টির সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা এটা রাজনৈতিক দলগুলোকে বলতে হবে। কিন্তু যতটুকু রাজনৈতিক ক্লাইমেট আমরা দেখছি এখন, আমাদের কাছে মনে হয় না কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সরাসরি বলছে যে তারা জাতীয় পার্টির সাথে বসে নির্বাচন কমিশনে বা কোনো ফোরামে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি যাদের নৌকা মার্কা ছাড়া তাদের কোনো এমপি পাশ করেনি গত বিতর্কিত নির্বাচনেও, প্রত্যেকটা এমপি তাদের পাশ করেছে নৌকা মার্কা, তো তারা তো বেসিক্যালি নৌকারই প্রতিনিধি, তাদের রাজনীতিতে ছিলেন। তাদের নিজস্ব মার্কা যেটা, সেই মার্কা নিয়ে যারা রাজনীতি করেছে তারা তাদের একজনও এমপি নির্বাচিত হতে পারেনি আমরা যতটুকু দেখেছি। এখন তাদের রাজনৈতিক অধিকার, আমি বলছি না যে এই জন্য তাদের রাজনৈতিক অধিকার কেউ হরণ করে নিক বা তাদের নির্বাচন করতে দেওয়া হবে না। নির্বাচন যে কোনো নাগরিক বাংলাদেশের যদি তার আইনগতভাবে কোনো সীমাবদ্ধতা না থাকে, আইন দ্বারা কোনো বাধা না থাকে, তাহলে বাংলাদেশের যে তার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে বা নির্বাচনের যে বিধিবদ্ধ যে আইনগুলো আছেন, আমাদের জাহিদ ভাই উনি নির্বাচন কমিশন সংস্কারের কমিটির সদস্য ছিলেন, উনি আরো ভালো বলতে পারবেন যে কোন কোন বিষয়গুলোতে যদি কেউ জড়িত থাকে তাহলে তার নির্বাচনে বাধা আসতে পারে। এগুলোতে যদি কারো বাধা না থাকে, বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো রাজনৈতিক দলই নির্বাচন করতে
পারবে বলে আমরা মনে করি। কিন্তু কোন রাজনৈতিক প্রক্রিয়া কার মতামতকে নেবে সেটা তো আইন দ্বারা নির্ধারিত নয়। সেটা যদি আইন দ্বারা নির্ধারিত হতো তাহলে সেটা আইনের মাধ্যমে হয়তো সেটার একটা ফয়সালা হতো। নির্বাচন কমিশন কাদের মতামত নেবে এটা নির্বাচন কমিশন ওনাদের একান্তই নিজস্ব সিদ্ধান্ত, এবং রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টির পাশে বসে যাদের সব এমপি নৌকা দ্বারা নির্বাচিত হয়েছে, যারা একটু আগে গৃহপালিত বিরোধী দল উনি বলেছেন, বা তাদের এই মুহূর্তে অ্যাকচুয়ালি কারা জাতীয় পার্টি সেটাও আমরা অনেকেই নিশ্চিতভাবে জানি না। কারণ আমরা জাতীয় পার্টি বলতে আসলে অনেকগুলো খণ্ড বিখণ্ড আছে। এখন জাতীয় পার্টি নিজেরাও অনেক সময় তাদের আইডেন্টিটি নিয়ে একটা শঙ্কায় ভোগে, কারণ একবার এক একজনকে মহাসচিব হিসেবে, একবার এক একজনকে চেয়ারম্যান এবং অনেকজনকে কো চেয়ারম্যান হিসেবে পরিচয় করে দেওয়া যায়। এটা একটা কনফিউজিং ব্যাপার। আপনি যদি জাতীয় পার্টির সাথে আলোচনা করেন কাকে নিয়ে আলোচনা করবেন, আবার যদি সম্মিলিতভাবে সব জাতীয় পার্টির অংশকে নিয়ে আলোচনা করেন তাহলে জাতীয় পার্টিরই এত অংশ, তাহলে সেখানে অন্য আর রাজনৈতিক দলগুলোকে আসন দেওয়া সম্ভব হবে কিনা এটা নিয়েও আপনার এক ধরনের সংশয় তৈরি হতে পারে। তো এইরকম যখন বাস্তবতা, এই বাস্তবতায় আমরা মনে করি যে জাতীয় পার্টি তার যদি রাজনৈতিক অধিকার থাকে, আইন দ্বারা যদি তার বিরুদ্ধে কোনো বাধা বিপত্তি না থাকে, তাহলে রাজনীতি তার নির্বাচন করতে কোনো বাধা নেই। শুধু জাতীয় পার্টি না, বাংলাদেশের কোনো নাগরিকেরই আইন দ্বারা যদি কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে তাদের ব্যাপারে তাদের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো আপত্তির সুযোগ আছে বলে আমি মনে করি না। যদি কারো আপত্তি থাকে তারা সেক্ষেত্রে আদালতে যেতে পারেন, সেটা আদালত সেক্ষেত্রে ফয়সালা করবে। আর রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টিকে পাশে নিয়ে আলোচনায় বসবে কি বসবে না এই সিদ্ধান্তটা রাজনৈতিক দলকেই নিতে হবে, এটা সরকারের বিষয় না। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নট্র অনুষ্ঠান নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকবো। স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নট্র অনুষ্ঠান আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আমার একদম সর্বডানে রয়েছেন তাহসিন রিয়াজ, আপনার কাছে আসি। বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। একদম সময় খুবই কম আমার হাতে। এনসিপি কাদের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক জোটে যাচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে যে সরকার খুব জোরালোভাবেই বলছে যে নির্বাচনের বিষয়, সেক্ষেত্রে আসলে সরকারের মধ্যে প্রস্তুতি আসলে কতটা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন, দেখেন এটাও আসলে অনির্ধারিত। এটাও আমার কাছে মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম টু সে যে আসলে এনসিপি কারোর সাথে জোটে যাচ্ছে কিনা। অ্যাজ আপনারা সবাই জানেন, সবাই নিউজ করেছেন যে আমরা আমাদের মতন করে চেষ্টা করছি, আমাদের পরিসরে যতটুকু সম্ভব নিজেদেরকে নিয়ে এগোনোর যে প্রচেষ্টা এখনো সেটা বিদ্যমান আছে, এবং আমরা সেটাকে নিয়ে আসলে আমরা এগোচ্ছি। তবে এটা বাস্তবতা আমি একটু বলে রাখি আপনাদেরকে, যেটা আমাদের সবার বোঝাও দরকার, সেটা হচ্ছে যে এটা যেহেতু একটা প্রসেস, কাজেই সামনের দিনে সামনের পরিস্থিতিতে ওই দিনটাতে দাঁড়ায় আসলে কি ধরনের সিদ্ধান্ত আসবে এটাও আসলে এখন মানে আমরা তো ডিসাইড করতে পারি না। এটা টাইম উইল এক্সপ্লেইন আসলে যে কোনো জোটে আমরা আদৌ যাচ্ছি কিনা। তবে যেটা এখন পর্যন্ত যেটা আমাদের পার্টির ডিসিশন সেটা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এককভাবে আমরা যতটুকু পারবো আমাদের মতন করে করবো। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা দেখবেন যে আমরা আমাদের পক্ষ থেকে স্পেশালি নির্বাচনের প্রস্তুতির কেন্দ্রে আপনি জিজ্ঞেস করেছেন যে গভর্নমেন্টের নির্বাচনের প্রস্তুতি আছে কিনা, এটা আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলতে পারবো, যেহেতু গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন এমন একজন এখানে আছেন, তিনি তার জায়গা থেকে আরো ভালো বলতে পারবেন, আমি সেটা আমার মতন করে বলবো। তার আগে আমি একটু আপনাকে বলি যে আমরা এনসিপি যেই আকাঙ্ক্ষার কথা বলেছিলাম সেই জায়গাটাতেও কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটা নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট ক্লাস্টারের ডিফারেন্ট অকুপেশনের মানুষজনদেরকে কিন্তু আমরা রাজনীতির মুখী করার একটা প্রচেষ্টায় আমরা নিমজ্জিত আছি, এবং বিভিন্ন জায়গায় আপনি যদি আমাদের প্রার্থীর দিকে তাকান, এখানে যেমন প্রচুর ইয়াং ছেলে পেলে এখানে প্রার্থিতা নিয়ে ভাবছেন, এটাকে কিছু জায়গায় আমি জাস্ট এই রেসপন্সটা আমার কাছে মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্ম থেকে দেওয়া দরকার, যে অনেকে কিছুটা কটাক্ষ করার চেষ্টা করছেন, কারো বট ফোর্স, কারো বট বাহিনী বিভিন্নভাবে। তো দেখেন একটা জিনিস আমরা বলতে চাই যে এখন আর আগের মতন করে ভাবার সুযোগ নাই। এখন কিন্তু টেস্ট অফ পলিটিক্স, আমাদের যে পপুলেশনের যে সাইকোলজি, এগুলো কিন্তু প্রচন্ড রকম চেঞ্জ হয়েছে। কাজেই এবং আপনি দেখবেন যে এদের হাতেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই যে একেবারে ইয়াং যে ব্লাড, এই ইয়াং ব্লাডদের হাতে কিন্তু এই গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। এখানে পলিটিক্যাল ইমপ্লিকেশন ছিল, পলিটিক্যাল পার্টিসিপেশন ছিল, এই জায়গায় এগুলো নিয়ে নতুন কোনো বিতর্ক নাই।
বাট আপনি সামগ্রিকভাবে গণঅভ্যুত্থানের দিকে তাকাইলে আপনি দেখবেন যে অনেকগুলো ক্লাস্টারের যাদের সাথে পলিটিক্যালি তাদের কোনো ওরিয়েন্টেশন ছিল না, ইন্টিগ্রেশন ছিল না, তারা পলিটিক্যালি তাদের কোনো আপব্রিঙ্গিং ছিল না, বাট তারা পলিটিক্যালি এখন অনেক বেশি অ্যাওয়্যার অ্যান্ড পলিটিক্যালি তারা অনেক বেশি অ্যাক্টিভ। কাজেই আমরা এই জায়গাটাকে আমরা মানে এটাকে আমরা সোর্স অফ পাওয়ার হিসেবে দেখতে চাই। আপনারা কি 300 আসনে প্রার্থী দিচ্ছেন যেহেতু জোটগতভাবে? আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা সকল আসন নিয়েই ভাবছি, আমরা কতগুলো আসনে প্রার্থী দিতে পারবো। আমরা এখন একটা প্রসেসের মধ্যে আছি, সামনে ইন্টারভিউ সেশন আছে। আমরা প্রার্থীতা যারা মানে গ্রহণ করতে চান তাদেরকে আমরা দেখবো, তাদেরকে অ্যানালাইসিস করবো, আমরা বুঝে তারপর আমরা এই সিদ্ধান্তটা জানাতে পারবো। ইটস নট কনক্রিট। আমি একটা রেসপন্সিভ আপনাকে বলে দিই যে কিছুদিন আগে একটা রিপোর্ট আমরা দেখেছি, বোধহয় গোয়েন্দা সংস্থা রিপোর্ট হতে পারে, আমি নিউজে দেখেছি, সেটা হচ্ছে বোধহয় 30,000, আমি নাম্বার ভুল করতে পারি, কেন্দ্র ঝুঁকিপূর্ণ এরকম একটা সংখ্যার কথা বলা হয়েছে। এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা ব্যাপার বলা হয়েছিল যে বডি ক্যামেরা কেনার ব্যাপারে একটা বোধহয় আলোচনা চলছিল, কিন্তু অল অফ আ সাডেন আমরা দেখলাম যে সেটা আবার অর্থ উপদেষ্টার পক্ষ থেকে সেখানে একটা ডিনায়াল দেওয়া হয়েছে এবং যেই সংখ্যার কথা বলা হয়েছে। কাজে আমাদের কাছে মনে হয়েছে যে ইটস গুড, এটা একটা গুড এনভায়রনমেন্ট, আমরা সবাই আমরা ইয়ার দিকে এগোচ্ছি। একটু আমি শেষ করে দিই, হয়তো তফসিল হলে যেই জায়গাটায় সংখ্যা আছে যে উৎসবটা এখনো বিরাজ করছে না, তফসিল হলে উৎসবটা বিরাজ করবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের আরো বেশি প্রস্তুতি নেওয়া দরকার, এখানে কিছুটা ঘাটতি আছে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাব তাহসিন রিয়াজ। আমি একটু যেতে চাই ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে এগোবে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের আসলে সেই জায়গায় প্রস্তুতি কতটা নিচ্ছে বা দেখছেন আপনি, সংক্ষেপে যদি বলেন। আমি প্রস্তুতি ভালো দেখছি, খুব খারাপ দেখছি তা না। সরকারের কতগুলো জন্মগত কারণেই কতগুলো সমস্যা আছে। জন্মগত বলছি শেখ হাসিনার পরে যে পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিয়েছে, কতগুলো ইনএভিটেবল প্রবলেম আছে। আমাদের পুলিশ বাহিনীর মরাল ফিরে আসার জন্য সময় লাগবে, কিচ্ছু করার নেই। সরকার চেষ্টা করছে কিন্তু সময় লাগবেই। একই সাথে এখন এবারকার নির্বাচনে আইন শৃঙ্খলাটাই হয়তো প্রধান ঝুঁকি বা প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, কিন্তু আমরা পুলিশ সাথে সেনাবাহিনী আছে, আনসার মিলে আমরা একটা নির্বাচন ভালো করতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আমরা একটা পারবো। এই কারণেই আমি আসলে বলেছি নভেম্বরে গণভোটের বিরুদ্ধে সবচেয়ে বড় যুক্তি খরচ না, আমার কাছে প্রধান যুক্তি ছিল জাতীয় পর্যায়ে দুটা নির্বাচন পর 2-3 মাসের মধ্যে করা অলমোস্ট ইম্পসিবল এই অবস্থায়, ভালনারেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে। তো আমি আশা করি সোফার ভালো আছে। প্রধান উপদেষ্টার অন্তত এই যে আপনি ববি ভাই বলছেন সব উপদেষ্টা বলছেন না, বললে ভালো হতো, কিন্তু প্রধান উপদেষ্টা রিপিটেডলি তার খুব শক্ত অবস্থান জানান দিয়েছেন। তো আমরা এটা আশা করতে পারি। তবে শেষ মুহূর্তে একটা জিনিস চাই, আমি মনে হয় এটা হলেই সবচেয়ে ভালো হবে। বিএনপি কিছুদিন আগে গিয়ে এই ধরনের একটা কথা সরকারকে বলেছিল যে সরকারের আসলে তত্ত্বাবধায়ক মোডে যাওয়া, মানে ব্যাপারটা কিরকম। ধরুন ভারতে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, ওদের যে রেগুলার সরকার আছে সেও নির্বাচনের কয়েক মাস আগে এক ধরনের কেয়ারটেকার মোডে চলে যায়। সে রুটিন কাজের বাইরে কিছু করে না, পলিসি ডিসিশন নেয় না। সরকারের যেমন ধরুন বন্দর নিয়ে চুক্তি হচ্ছে, এই অল্প সময়ের মধ্যে পলিসি ডিসিশন গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, বা আরো কোনো পলিসি ডিসিশন, এগুলো হতে হয় কি সরকারকে অনেক বেশি ইনভলভ হতে হয়, সমালোচনা হয়, এগুলো সরকারের মনোযোগকে ব্যাঘাত ঘটায়। সরকারের উচিত হবে বাকি সময় একেবারে এক্সক্লুসিভলি ইলেকশনের দিকে তাকানো, সব রুটিন কাজের সাথে। আর একটা কথা বলে শেষ করি, সরকার শত চেষ্টা করলেও এই নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না দেখায় ভালো হবে না। এটা একটু বলে রাখা ভালো, সরকারের কিন্তু রাজনৈতিক দলের সদিচ্ছার প্রতি খেয়াল করা উচিত না, কারণ সরকার একটা পেইড জিনিস। যারা সরকারের উপদেষ্টা থেকে শুরু করে যতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং অফিসার, প্রত্যেককে এই রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকা বেতন দেয় এগুলো করার জন্য। তো জনগণ তোমরা ঝগড়া করো না, তোমরা ভালো করো, এগুলো বলার অধিকার আছে বলে মনে করি না। এই সেবাটা আমরা কিনে নেই। কিন্তু এবারকার পরিস্থিতি ভিন্ন। আমি যে বললাম যে সবকিছুর পর আমাদের একটা ভালনারেবল অবস্থা আছে, রাজনৈতিক দলগুলোর আন্ডারস্ট্যান্ডিং এবার খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। আমি একটু জনাব ববি হাজেজ আপনার কাছে আসছি যে এনডিএম আপনার দল জোটগতভাবে নির্বাচন করছেন কিনা একটু জানতে চাই। নির্বাচনের প্রস্তুতিও আপনার দলের কেমন বা সরকারের এনডিএম কতটা দেখছেন, সংক্ষেপে যদি বলেন। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা জোটগতভাবে নির্বাচন করার আমাদের পরিকল্পনা এবং আমরা বৃহত্তর যুগপথ আন্দোলনে যারা একত্রিত ছিলাম তারা সকলে মিলেই এই জোটটা নির্বাচনে যাবার অ্যাটলিস্ট আমাদের ইচ্ছা। এর ভেতরে অবভিয়াসলি অনেক আলোচনা আছে, যেই কারণে ডক্টর পাভেল ভাই একবার পরিষ্কার করেছেন যে উনার দলের পক্ষ থেকে, কারণ জোটের নেতৃত্ব